যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের আমাদের পরিচিত নেতা আব্দুল মুসাফির হারুনুর রশিদ সাহেব বক্তব্য রেখেছেন, আমাদের রাষ্ট্রদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বহুদিন পরে আমি আপনাদের সামনে দু একটি কথা বলার জন্য জানিয়েছি। গত পরশুদিন থেকে আমি সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছি। পত্রিকার মাধ্যমে কিছু বক্তব্য ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন। অনেক কিছুই তাই পুনরাবৃত্তি হবে। রাজনীতিতে পুনরাবৃত্তি করা খারাপ কাজ। বারবার বলতে বলতেই মানুষের মন ঠিক হয়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়। আজকে সিলেটে আমরা দাঁড়িয়ে আছি জাসদের 50 বছর হওয়ার মাথায়, স্বাধীনতার 50 বছর। এই আজকে প্রথমেই আমার স্মরণ মনে পড়ছে জাসদের প্রতিষ্ঠাতা নেতা বীর মুক্তিযোদ্ধা ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে সঙ্গে সেই সময়ে আমাদের অত্যন্ত রাজনীতির শিক্ষাগুরু এবং আমাদের পরামর্শদাতা এবং পৃষ্ঠপোষক আব্দুল মুসাফির। এছাড়াও আমাদের অনেক ত্যাগী নেতা কর্মীরা অনেকে শহীদ হয়েছেন। ওখানে অনেকে তারা এমনি রোগ ভোগ বা বয়সের কারণে তারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আব্দুল মুসাফিরের ছেলে বাদল এখানে এসেছে, আমি তার পরিবারের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার যতদূর মনে পড়ে সেই 88 সনের কথা, যখন আমি এসেছিলাম জামাত শিবির কর্তৃক নিহত শহীদ জুয়েল মুনির তখন তাদের স্মরণে আমি এসেছিলাম। আমি অসুস্থ হয়েছিলাম। সেই উত্তাল দিনগুলোতে জাসদ সিলেটের মাটিতে জামাত শিবির মোকাবেলা করেছিল। সেই সংগ্রামের ধারায় আজকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দেশ পরিচালনার দায়িত্ব। এই মুহূর্তে শেখ হাসিনার নেতৃত্বে 14 দলের সরকার দেশ পরিচালনা করছে প্রায় 13 বছর। এরকম একটি পরিস্থিতিতে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা বলেছেন এখানে অগ্নিঝরা মার্চ। সেই অগ্নিঝরা মার্চ এর কথার সূত্র ধরেই আমি দু একটি কথা আপনাদের বলব। আমি বিস্তারিত লম্বা ইতিহাসে যাব না। আজকের প্রসঙ্গে আমি একটু পরে আসছি। অগ্নিঝরা মার্চ হচ্ছে 71 সালের বাংলাদেশের জন্মের মাস। বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কিছু মৌলিক বিষয় মীমাংসার মাস। অগ্নিঝরা মার্চ হচ্ছে পাকিস্তান পন্থা, সাম্প্রদায়িকতা, রাজাকারদের বিদায় করার সিদ্ধান্ত নেওয়ার মাস। প্রিয় বন্ধুরা আমার, অগ্নিঝরা মার্চ হচ্ছে বাংলাদেশের কিছু মৌলিক বিষয় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম জাতীয় পতাকা সম্পর্কে, সিদ্ধান্ত নিয়েছিলাম জাতীয় সঙ্গীত সম্পর্কে, সিদ্ধান্ত নিয়েছিলাম স্বাধীনতার ঘোষণা 26শে মার্চ সম্পর্কে, সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে, সিদ্ধান্ত নিয়েছিলাম 30 লক্ষ শহীদের সংখ্যা সম্পর্কে, সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলাদেশের মূল নীতি অর্থাৎ সংবিধানের 4 নীতি প্রসঙ্গে,
অর্থাৎ এই অগ্নিজলা মার্চে আমরা ঘোষণা করেছিলাম অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাঙালি জাতীয়তাবাদে দীক্ষিত সমাজতান্ত্রিক বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ। সুতরাং এই মার্চ মাস হচ্ছে বাংলাদেশের কিছু মৌলিক বিষয় সিদ্ধান্ত নেওয়ার মাস। আর এই মৌলিক বিষয়গুলো আমরা কয়েকজন মানুষ সিদ্ধান্ত নিই। সেই সময় 7.5 কোটি বাঙালি ছিল, সেই সময় 70-এ নির্বাচন হয়েছিল। সুতরাং নির্বাচনের গণরায়ের মধ্য দিয়ে 7.5 কোটি মানুষের রক্ত ঘাম ভোটের মধ্য দিয়ে আমরা এই সব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। এমন না যে এই সিদ্ধান্ত কেবলমাত্র একা বঙ্গবন্ধু নিয়েছিলেন, একা ছাত্র সংগ্রাম পরিষদ নিয়েছিল, অথবা সেক্টর কমান্ডাররা নিয়েছিলেন, অথবা মুজিব বাহিনীর নেতারা নিয়েছিলেন, অথবা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা নিয়েছিলেন। এই সিদ্ধান্ত 7.5 কোটি বাঙালি মানুষের। এই সিদ্ধান্ত বাংলাদেশে আমরা পাকিস্তানকে বিদায় এবং বিতাড়িত করেছিলাম, রাজাকারদের ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই যে সিদ্ধান্ত, এই মৌলিক বিষয়ের উপরে দাঁড়িয়ে দেশ স্বাধীনের পরে আমরা বাংলাদেশে সম্মুখ যাত্রা শুরু করি। সেই শুরুতেই জাসদের জন্ম এবং জাসদ সেই রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মৌলিক এই বিষয়গুলোতে একমত থেকেই আমরা যাত্রা শুরু করেছিলাম। আওয়ামী লীগের কথাই বলুন, আর জাসদের কথাই বলুন, ন্যাপের কথাই বলুন, অথবা কমিউনিস্ট পার্টির কথাই বলুন, অথবা ভাসানী সাহেবের কথাই বলুন, আমরা সবাই একমত ছিলাম। আমরা সবাই একমত ছিলাম রাজাকারকে বর্জন এবং দমনের প্রশ্নে। আমরা একমত ছিলাম জাতীয় পতাকার প্রশ্নে, জাতীয় সঙ্গীতের সম্পর্কে, জাতীয় পিতার সম্পর্কে। আমরা একমত ছিলাম সংবিধানের 4 নীতির প্রশ্নে। আমাদের মতবিরোধ ছিল, কিন্তু মৌলিক বিষয়ে আমরা একমত ছিলাম। প্রিয় বন্ধুরা, আমাদের সেই যাত্রা 3.5 বছরের মাথায় 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা করা হয়। বাংলাদেশের রাজনৈতিক দুর্যোগ শুরু হয়। আমি বলি, বাংলাদেশের সামরিকতন্ত্র ও সাম্প্রদায়িকতা তথা রাজাকারতন্ত্র, এই 2 যমজ শয়তান বাংলাদেশের উপরে কালো থাবা মারে। সামরিকতন্ত্র ও রাজাকারতন্ত্র বা সাম্প্রদায়িকতা, এই 2 যমজ সন্তান, 2 যমজ শত্রু বাংলাদেশের উপরে থাবা মারে, বাংলাদেশকে জবরদখলে নেয়ার চেষ্টা করে। এই যে বিপর্যয়ের শুরু, সেই বিপর্যয়ের মূল রাজনৈতিক লক্ষ্য ছিল তারা বাংলাদেশের পথ থেকে পাকিস্তান পন্থায় ঠেলে দেওয়ার চক্রান্ত। তারা মীমাংসিত বিষয়ে অমীমাংসিত করার চেষ্টা করে। তারা রাষ্ট্রের মূল ভিত্তি পাল্টে দেওয়ার চেষ্টা করে। তারা বঙ্গবন্ধু সহ বাঙালি জাতির ইতিহাসকে নির্বাসনে পাঠায়। তারা মীমাংসিত বিষয়, মৌলিক বিষয়কে অস্বীকার করে। যে মীমাংসিত বিষয়ের উপরে দাঁড়িয়ে 30 লক্ষ মানুষ রক্ত দিল, যে মীমাংসিত বিষয়ের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ সামনের দিকে এগোবে, সেই মীমাংসিত বিষয় যদি আপনি অস্বীকার করেন, আপনি যদি না মানেন, তাহলে বাংলাদেশই তো থাকে না। তাই আমরা দেখি এই সামরিকতন্ত্র ও রাজাকারতন্ত্র, এই 2 শয়তানের আক্রমণে বাংলাদেশ ক্ষতবিক্ষত হল। সাম্প্রদায়িকতার আমদানি হলো, 71-এর পরাজিত রাজাকারদের পুনর্বাসন করা হলো, মহিমান্বিত করা হলো,
যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমতার মসনদে বসানো হলো এবং গণতন্ত্রের বাগানে জোর করে রাজাকারদের, জঙ্গিদের, সাম্প্রদায়িকতাকে ঢুকিয়ে দেওয়া হলো। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের এই সময় থেকে স্বাধীন বাংলাদেশে আবার যুদ্ধ শুরু হল। আমি বলি রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধ হচ্ছে পাকিস্তান পন্থা বনাম বাংলাদেশ পন্থা। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বনাম রাজাকার পক্ষ। রাজাকার পক্ষের পৃষ্ঠপোষক ছিল সামরিক শাসকরা, পরবর্তীতে সামরিক শাসনের বর্ধিত সংস্করণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি তাই বলি সামরিক তন্ত্র আর বিএনপি সাম্প্রদায়িকতা, রাজাকারের, জঙ্গির, যুদ্ধ অপরাধীদের একমাত্র নিরাপদ ঠিকানা, নিরাপদ আশ্রয়স্থল, নিরাপদ পৃষ্ঠপোষক। তাই এই বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও, মুখে বাংলাদেশের কথা বললেও কার্যত এই বিএনপি হচ্ছে মুখোশ পরা পাকিস্তান পন্থা, মুখোশ পরা জঙ্গিবাদ, মুখোশ পরা সাম্প্রদায়িক এই কথার একটি চক্র। তারা প্রকাশ্যেই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, জাতীয় সঙ্গীত পাল্টানোর কথা বলেন, মৌসুমে মৌসুমে জাতীয় পতাকা অপমান করেন, মৌসুমে মৌসুমে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ চালায়, মন্দির ভাঙে, মৌসুমে মৌসুমে তারা বাঙালিত্বকে অস্বীকার করে, মৌসুমে মৌসুমে তারা বাংলাদেশের রাষ্ট্রের ভিত্তি সংবিধানকে অস্বীকার করে। প্রিয় বন্ধুরা আমার, রাষ্ট্রের মূল ভিত্তিকে এই আঘাত করার রাজনীতির মধ্য দিয়ে এই সামরিক তন্ত্র আর রাজাকার তন্ত্র, দুই জগৎ শয়তান বাংলাদেশের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করলো, সেই যুদ্ধ এখনো চলছে। এই যুদ্ধ আমরা শুরু করিনি, এই যুদ্ধ জাসদ আওয়ামী লীগ শুরু করেনি, ন্যায় কমিউনিস্ট পার্টি শুরু করেনি। এই যুদ্ধ ওরা শুরু করেছে। ওরা মানে সামরিক শাসকরা, ওরা মানে রাজাকাররা, ওরা মানে বিএনপিরা, তারা যুদ্ধ শুরু করেছে। তারা রাষ্ট্রের উপরে আক্রমণ চালাচ্ছে। সুতরাং এই যুদ্ধের আমাদের আজকে আমরা যারা এখানে আছি, এই যুদ্ধের ভিতরে তারা আগুন যুদ্ধ করছে, কখনো হেফাজতের তাণ্ডব, কখনো জঙ্গি তাণ্ডব, কখনো 21শে আগস্টের নির্মম গ্রেড হামলা, কখনো গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির উপরে হত্যাযজ্ঞ। এই ধারাবাহিকভাবে 75-এর পর থেকে এই ঘটনা ঘটেছে। এই যুদ্ধের ভিতরেই রাজাকার সমর্থিত সরকার হয়েছে। এই যুদ্ধের ভিতরেই যুদ্ধ অপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তোলা হয়েছে। এই যুদ্ধের ভিতরেই আমাদের বিভিন্নভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস এবং বিকৃত করা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, 75-এর পরে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের ভিতরেই নির্বাচন হয়েছে, সরকারের অদল বদল হয়েছে। এই যুদ্ধের ভিতরেই আমাদেরকে হত্যা, খুন মোকাবেলা করতে হয়েছে। এই যুদ্ধের একটা পর্যায়ে আমাদের শেখ হাসিনার নেতৃত্বে, 14 দলের নেতৃত্বে, জাসদের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম শুরু হয়। আমরা মোকাবেলা করি, আমরা বলি মীমাংসিত বিষয় যেন অমীমাংসিত করছে, যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না, যারা রাজাকারের সঙ্গে, জঙ্গির সঙ্গে আপাত করে, যারা ক্ষমতা দখলের জন্য, ক্ষমতায় থাকার জন্য রাজাকারের সঙ্গে পার্টনারশিপ করে, তারা শুধু বাংলাদেশেরই শত্রু না, বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও শত্রু।
বন্ধুরা আমার, এই যুদ্ধের ভিতরেই আমরা 9 সালের নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। এবং আপনারা খেয়াল করবেন, শেখ হাসিনা এবং 14 জনের সামনে আমাদের সামনে একটি প্রশ্ন ছিল যে আমরা তো ক্ষমতায় গিয়েছি ভোটের মধ্য দিয়ে, তাহলে আমরা ক্ষমতায় থাকার জন্য অন্যান্য দেশের মতন এই পাকিস্তান পন্থার সঙ্গে একটু আপোষ করি। কিন্তু আমরা সে আপোষ করিনি। আমরা মনে করেছি সংবিধান থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সামরিক শাসনে সাম্প্রদায়িকতার চিহ্নগুলো আস্তে আস্তে মুছে ফেলা দরকার। তাই আমরা যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছি, বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করেছি। তাই আমরা সংবিধানে সংশোধন করে 4 নীতি পুনঃস্থাপন করেছি। তাই আমরা আবার বঙ্গবন্ধুকে নির্বাসন থেকে নিয়ে এসে স্বমহিমায় বাংলাদেশে ফিরিয়ে এনেছি, বাংলাদেশের ইতিহাস চর্চা শুরু করেছি। এই ঘটনা দেখার পরে ওই পরাজিত ভোটে বিএনপি জামাত চক্র যুদ্ধে তীব্র করে দিল, আক্রমণ তীব্র করে দিল। আপনি 9 সাল থেকে এই 13 বছর দেখবেন। এই 13 বছরে 9 সালে তো একটি নিরপেক্ষ নির্বাচনের অধীনে আমরা বিজয়ী হয়েছিলাম। বেগম খালেদা জিয়া বিএনপি 6 মাসও অপেক্ষা করেনি, আমাদের নির্বাচনকে অস্বীকার করেছে, সংসদকে অস্বীকার করেছে, আগুন সন্ত্রাস চালিয়েছে, জঙ্গি তাণ্ডব চালিয়েছে, হেফাজতের তাণ্ডব ঘটেছে, নির্বাচিত সরকারকে উৎখাত করার সব রকম চেষ্টা চালিয়েছে। যুদ্ধ আরো কঠিন হয়ে গেল। এই যুদ্ধের ভিতরেই আমাদের 14 সালের ভোট, এই যুদ্ধের ভিতরেই আমাদের 18 সালের ভোট, এই যুদ্ধের ভিতরেই আমাদের উন্নয়ন, এই যুদ্ধের ভিতরেই আমাদের নারীর ক্ষমতায়ন, এই যুদ্ধের ভিতরে আমাদের বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রাম। যদি এই যুদ্ধ না থাকতো তাহলে বাংলাদেশ অনেক দূরে হতো। এই যুদ্ধ যদি না চলত, বাংলাদেশ পৃথিবীর বুকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী দেশ হতো। জাতির দুর্ভাগ্য, গণতন্ত্রের বাগানে জোর করে ঢোকানো সেই সাম্প্রদায়িক চক্র, রাজাকার চক্রের কারণে গণতন্ত্রের বাগান এলোমেলো হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, এখন 50 বছর, স্বাধীনতার 50 বছর। এই 50 বছরের মাথায় একটি স্বাধীন দেশে রাষ্ট্রের চিরশত্রু রাজাকার জঙ্গিরা, সাম্প্রদায়িক শক্তি এখনো রাষ্ট্রের উপরে আক্রমণ চালাচ্ছে। এই সেদিন ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ঘটল, এই সেদিন বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় গুড়িয়ে দেওয়ার ঘোষণা হলো, হাটহাজারীতে তাণ্ডব, চট্টগ্রামের তাণ্ডব, সুযোগ পেলেই তারা আক্রমণ করছে। এই 50 বছরের মাথায় দুর্গা পূজায় হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ, গির্জায় আক্রমণ। সুতরাং এই 50 বছরের মাথায় এখনো রাষ্ট্রের চিরশত্রুরা বাংলাদেশের অস্তিত্বেও আক্রমণ করার চেষ্টা চালাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, এরকম একটি পরিস্থিতিতে আমি আপনাদের দাঁড়িয়েছি। আমি ওই অগ্নিধারা মার্চের মীমাংসিত বিষয়ের কথা স্মরণ করে বলছি, 50 বছরের পরেও রাষ্ট্রের এই চিরশত্রু, এই জামাত শিবির রাজাকার জঙ্গি আর তার দোসর বিএনপি বদলায়নি, শোধরায়নি, মাপ চায়নি, বাংলাদেশের মৌলিক বিষয়ের স্বীকার করেনি। তাই রাজনৈতিক বিপদের ভিতরেই আছে, এর ভিতরেই নির্বাচন।
এখন এইরকম একটি অবস্থায় আমাদের সামনে চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার সমাধান করতে হবে, যা নিয়ে আমরা আলোচনা করি। আর চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের চিরশত্রু জামাত শিবির সাম্প্রদায়িক চক্র, তাকে স্থায়ীভাবে বিতাড়িত করা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এই বিপদের ভিতরে নতুন আপদ হিসেবে দেখা দিয়েছে অর্থনীতির ভেতরে দুর্নীতির সিন্ডিকেট, দুর্নীতিবাজদের কারসাজি, ফসল কাটা ইঁদুরের মতন এই দুর্নীতিবাজরা উন্নয়নের ঘরে সুফলগুলো খেয়ে দিচ্ছে, মানুষের পেটে লাথি মারছে, সরকারের মুখে চুনকালি বানাচ্ছে। সুতরাং এই 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর আপদ হচ্ছে দুর্নীতির সিন্ডিকেট আর গুন্ডাতন্ত্র। সুশাসনকে চ্যালেঞ্জ করছে, অর্থনীতির উন্নয়নকে চ্যালেঞ্জ করছে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে বৈষম্য এবং বঞ্চনা। উন্নয়ন হয়েছে কিন্তু বৈষম্য বেড়েছে, বঞ্চনা বেড়েছে। সুতরাং এই 4টি প্রশ্ন আমাকে নিষ্পত্তি করতে হবে যদি বাংলাদেশকে আরেক ধাপ সামনে এগোতে হয়। আমাকে যত সময় নির্বাচন করতে হবে, রাষ্ট্রের চিরশত্রু রাজাকার জঙ্গিদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষাও করতে হবে। যত সময় নির্বাচন করতে হবে, আবার এই দুর্নীতির সিন্ডিকেটকে ধ্বংস করে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। যত সময় নির্বাচন করতে হবে, আবার বৈষম্য কমানোর জন্য সমাজতন্ত্রের চশমা পরে অর্থনীতি পাল্টানোর পরিকল্পনাও করতে হবে। সুতরাং কাজটা কঠিন, কাজটা দুরূহ, কিন্তু ৭১-এর মতন কষ্টকর না। কেন আমরা পারবো না? আপনি নির্বাচনের দোহাই দিয়ে দুর্নীতির সিন্ডিকেটকে কিছু বলবেন না, তা হতে পারে না। আপনি নির্বাচনের দোহাই দিয়ে রাষ্ট্রশত্রু রাজাকার সম্পর্কে, জঙ্গির ষড়যন্ত্র সম্পর্কে মুখ বন্ধ করে থাকবেন, তা হবে না। আপনি নির্বাচনের দোহাই দিয়ে গুন্ডা বাহিনীকে লালন করবেন, তা হবে না। সুতরাং আমরা জাসদের পক্ষ থেকে মনে করি এই 4টা গুরুত্বপূর্ণ প্রশ্নের মীমাংসা দরকার। আর মীমাংসা যদি করতে হয়, তাহলে আমার কিছু কঠোর মৌলিক সিদ্ধান্ত নিতে হবে। আমি তার আগে বলতে চাই, আমাদের একমত হতে হবে ফুলের বাগানে শূকর যায় না, ফুলের বাগানে শুয়োর ঢুকতে পারে না। ফুলের বাগানে শুয়োর ঢুকলে ফুলের বাগান তছনছ, শেষ। শুয়োররা ফুলের মর্যাদা বোঝে না। তেমনি গণতন্ত্রের বাগানে রাজাকার যায় না, জঙ্গি যায় না। আপনার সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের বাগানে ঢোকা, রাজাকারদের বিতাড়নের সিদ্ধান্ত। অর্থনীতির ঘরে দুর্নীতির সিন্ডিকেট যায় না, এই ফসল কাটা ইঁদুর যায় না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যদি অর্থনীতি বাঁচাতে চান, মানুষকে বাঁচাতে চান, তাহলে দুর্নীতির সিন্ডিকেটকে ঠিক জঙ্গি দমনের মতনই কঠোরভাবে দমন করতে হবে। রাজনৈতিক দলের ছাতায় তলে গুন্ডা বাহিনী যায় না। সুতরাং যদি রাজনৈতিক দল করতে চান, তাহলে গুন্ডা বাহিনীকে বিতাড়িত করতে হবে। এগুলো একটা মৌলিক বিষয় যদি রাজনৈতিক শান্তি চান।
জাসদ মনে করে তাই আজকে এরকম একটি অবস্থায় আমরা যখন মৌলিক কিছু বিষয় মীমাংসার মুখে দাঁড়িয়ে আছি, সেখানে আমরা দেখছি যে নির্বাচন 2 বছর পরে, জাতীয় সংসদের ভোট 2 বছর পরে এমন ভাবে হইচইটা হচ্ছে যে মনে হচ্ছে বাংলাদেশে আর কোনো সমস্যা নাই, সবাইকে নিয়ে নির্বাচন করলেই সব সমস্যার সমাধান। রাজনীতির মাথা ব্যথা কারণ হচ্ছে সবাইকে নিয়ে নির্বাচন করে, অর্থাৎ কেউ কেউ বলার চেষ্টা করছে সবাইকে নিয়ে নির্বাচন করেন, রাজনীতির মাথা ব্যথার কারণ দূর হয়ে যাবে। আমি জাসদের থেকে তার মনে করি না। সবাইকে নিয়ে নির্বাচন রাজনীতির মাথা ব্যথার প্যারাসিটামল ট্যাবলেট, এটা ঠিক না। এই প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে রাজনীতির মাথা ব্যথা দূর হবে না। কেন দূর হবে না? বাংলাদেশের 90-এর পরে 8টা নির্বাচন করেছি, 4টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নতুন নির্বাচন কমিশনের অধীনে। 91 থেকে 4টা, 4 5 20 বছর। এই 20 বছরে 4টা নির্বাচনে যারা পরাজিত হয়েছে, নির্বাচনের পরের দিন তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, মানেননি, ফল মানেননি। পরের দিন থেকে সংসদ বর্জন করেছেন, দেশে একটা হুড়হাঙ্গামা লাগিয়ে দিয়েছে। 91 থেকে 96, 96 থেকে 1, 1 থেকে 6, 8 তারপর থেকে এখনো হইচই চলতেছে। নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন রাজনীতির মাথা ব্যথা বন্ধ করার প্যারাসিটামল ট্যাবলেট না। পরিষ্কার থাকা উচিত, সমস্যাটা অন্য জায়গায়। তার যদি অ্যান্টিবায়োটিক জোগাড় না করতে পারেন, তাহলে এই রাজনীতির এই প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে বাংলাদেশের রাজনীতির মাথা ব্যথা দূর হবে না। আর সেই অ্যান্টিবায়োটিকটা কি? আমরা 4টা নির্বাচন করার পরেও, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার প্যারাসিটামল ট্যাবলেট খাবার পরেও বাংলাদেশের রাজনৈতিক শান্তি দিতে পারেনি। আসল যুদ্ধটা হচ্ছে পাকিস্তান পন্থা বনাম বাংলাদেশ পন্থা। আসল কারণটা হচ্ছে ওরা রাজাকার, ওরা বাংলাদেশ মানে না, ওরা জাতীয় সঙ্গীত পাল্টাতে চায়, ওরা বামুনবাড়ি আগুন লাগাতে চায়, ওরা নির্বাচিত সরকার উৎখাত করে ভূতের সরকার আনতে চায়। তাই ওরা বলছে নির্বাচন নিয়ে আলোচনা করব না, আগে উৎখাত তারপরে নির্বাচন। সাংবিধানিক পন্থার ভিতরে আগে উৎখাত তারপরে নির্বাচনের কোন পন্থা নাই। আগে উৎখাতের এই প্রস্তাব হচ্ছে বাংলাদেশে ভূতের সরকার আনার প্রস্তাব। উৎখাতের প্রস্তাব হচ্ছে রাজাকার জঙ্গিদের সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতির মাঠে বাঁচিয়ে রাখার প্রস্তাব, রক্ষা করার প্রস্তাব। তাই আমি বলি রাজাকার জঙ্গি দুর্নীতিবাজদের রক্ষার ঢাল হিসাবে নির্বাচন গণতন্ত্রকে ব্যবহার করছেন। আমি আবার বলছি, রাজাকার জঙ্গি জামাত ও দুর্নীতিবাজদের রক্ষার ঢাল হচ্ছে নির্বাচন ও গণতন্ত্র। আমার প্রস্তাবটা কি? আমার প্রস্তাব পরিষ্কার। নির্বাচনের একমত হন, মৌলিক বিষয়ে একমত হতে হবে। আপনি মৌলিক বিষয়ে একমত হবেন না,
নির্বাচন করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন প্যারাসিটামল ট্যাবলেট খাইয়ে বাংলাদেশের রাজনীতির ব্যথা দূর করবেন, সেই ব্যথা দূর হবে না। নির্বাচনের পরের দিন থেকে আবার লড়াই শুরু হবে, আবার হামলা শুরু হবে হেফাজতের। কারণ ওরা যুদ্ধ অপরাধীদের বিচার চায় না, ওরা রাজাকার দমন চায় না, ওরা পাকিস্তান পন্থা বিদায় দিতে চায় না। তাই আজকে আমি আপনাদের সামনে হাত জোড় করে বলবো, অগ্নিঝরা মার্চে দেখেন, নমুনা দেখেন। অগ্নিঝরা মার্চ আমরা সবাই আলোচনা করি। এই অগ্নিঝরা মার্চে কোন জায়গায় বিএনপি নাই, হেফাজত নাই, জামাত নাই, রাজাকাররা নাই। কারণ অগ্নিঝরা মার্চে তারা ছিল খলনায়ক। অগ্নিঝরা মার্চে তারা খলনায়ক ছিল। 50 বছর পরে সেই খলনায়ক তো অগ্নিঝরা মার্চের মহিমা কীর্তন করতে পারে না। অগ্নিঝরা মার্চের খলনায়ক ছিল সামরিক তন্ত্র আর সাম্প্রদায়িকতা। এই দুই জমজ শয়তান অগ্নিঝরা মার্চের খলনায়ক। তাই 50 বছর পরেও ওই কুকুরের লেজের মতন এখনো সোজা হয়নি, এখনো শুধরায়নি, এখনো হাত জোড় করে মাপ চায়নি, এখনো জাতির কাছে মাথা নত করেনি। তাই অগ্নিঝরা মার্চে তারা মীমাংসিত বিষয় জাতির পিতাকে জাতির পিতা ঘোষণা দেয় না, স্বাধীনতার ঘোষণা 26 তারিখে মানে না। তাই তারা সংবিধানের 4 নীতি মানে না। সুতরাং এই খলনায়করা, রাজনীতির এই খলনায়করা, সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজাকার গোষ্ঠী, তারা নির্বাচন গণতন্ত্রের আড়ালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ভূতের সরকারের অধীনে একটি নির্বাচনের রাজনীতির মাথা ব্যথা দূর করার প্যারাসিটামল ট্যাবলেট হিসেবে বিক্রি করার চেষ্টা করছে। আসলে রাজনীতির মাথা ব্যথা দূর করতে চায় না, তারা এই প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ক্ষমতা দখল করতে চায়, রাজাকার সমর্থিত সরকার করতে চায়, জামাতের সরকার করতে চায়, হেফাজতের সরকার করতে চায়। আমরা বেঁচে থাকতে তা করতে দিব না। আমি তাই আপনাকে বলি, আমি যুদ্ধের চশমা দিয়ে আগামী নির্বাচন দেখছি। আমার কাছে যুদ্ধের চশমা, আর সেই যুদ্ধের প্রতিপক্ষ হচ্ছে 71-এর খলনায়ক আর তার দশর বর্তমানে রাজাকার জঙ্গি জামাত আর বিএনপি, যারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ভূতের সরকারের অধীনে নির্বাচনে করার প্যারাসিটামল ট্যাবলেট বিক্রি করে রাজনীতির মাথা ব্যথা দূর করতে চাচ্ছে। আজকে তাই আমি বলবো, যদি শান্তি চান, মীমাংসিত বিষয়ে একমত হন, যদি শান্তি চান, রাজাকার দমনে একমত হন, যদি শান্তি চান, ক্ষমতার খেলায় রাজাকার জঙ্গিদের পার্টনার বানাবেন না। গণতন্ত্র নির্বাচন, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব বিরোধ হবে, কিন্তু মৌলিক বিষয়ে আমরা একমত থাকব। আমি আবারও বলছি, ক্ষমতা, নির্বাচন, গণতন্ত্র নিয়ে, রাজনীতি নিয়ে ঝগড়া ফ্যাসাদ করব, কিন্তু কখনো রাজাকারকে বগলের নিচে রাখবো না। তাই বগলের নিচে রাজাকার জঙ্গি জামাত পুষে রেখে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের প্যারাসিটামল ট্যাবলেট বিক্রি করেন না। বগলের নিচে পাকিস্তান পন্থাকে পুষে রেখে নির্বাচন গণতন্ত্রের কথা যারা বলছেন, রাজনীতির সঙ্গে ঠাট্টা মস্করা করছে। 50 বছরের মাথায় আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি মনে করি অনেক হলো, অনেক কাল ধরে যুদ্ধ করছি, এবার এই যুদ্ধের নিষ্পত্তি হওয়া দরকার।
এবং সেই জন্য আমি কঠোর সিদ্ধান্ত নিতে বলছি, যত সময় ভোট হবে বিধানসভার বিষয়ে যারা একমত না তাদেরকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করতে হবে। আমরা হিন্দু মন্দিরে হামলা চাই না, আমি আর রাষ্ট্রের ভিত্তি ধরে টান দেওয়ার ঘটনা দেখতে চাই না। একই সঙ্গে সঙ্গে বলবো, গণতন্ত্রের বাগান থেকে রাজাকারদের বিতাড়িত করেন, অর্থনীতির ঘর থেকে দুর্নীতিবাদদের গুন্ডাবাদদেরকে ধ্বংস করে দেন, রাজনৈতিক দলের ছাতার তল থেকে গুন্ডা বাহিনীকে বিতাড়িত করে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে রাখবেন, এটা শুধু ক্ষমতার খেলা না, এটা ক্ষমতার খেলা এবং মীমাংসিত বিষয়, জাতীয় অস্তিত্ব রক্ষার খেলা। একই সঙ্গে ক্ষমতার খেলার অঙ্ক কষতে হবে, একই সময়ে মীমাংসিত বিষয় রক্ষা করার অঙ্ক কষতে হবে। শুধু নির্বাচনের অঙ্ক কষবেন আর মীমাংসিত বিষয় রক্ষার অঙ্ক কষবেন না, তাহলে সেই খেলায় আমরা হেরে যাব। বিএনপি জামাত চক্র নির্বাচনী অঙ্ক কষার নামে তারা চেরতরভাবে ক্ষমতা দখল করতে চায়। সুতরাং স্বাধীনতার সপক্ষের শক্তিকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন যত সময়ে ভোট করি, সাংবিধানিক ধারা রক্ষা করি এবং মীমাংসিত বিষয় রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকি। জয় বাংলা।